বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন আমাদের এই শিল্পের সর্বপ্রথম অ্যাসোসিয়েশন হিসাবে কাজ করে যাচ্ছে। আমাদের প্রান্তিক প্রতিনিধি হিসাবে এই একমাত্র সংগঠন যারা প্রান্তিক খামারিদের প্রতিনিধি হিসাবে কাজ করে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বা গ্রামীণ কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন বাস্তবায়ন করার জন্য পোল্ট্রি, মাছ, মুরগি, গবাদি পশু খামার পরিচালনা করা আর কোনো বিকল্প নেই। বাংলাদেশ আজ উন্নয়নের এক নতুন অধ্যায় প্রবেশ করছে। কৃষি, শিল্প, তথ্য প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সরকার খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এই খাদ্য নিরাপত্তার অন্যতম স্তম্ভ হলো পোল্ট্রি শিল্প। তাই পোল্ট্রি খাতকে শুধু একটি বাণিজ্যিক খাত হিসাবে নয়, বরং জাতীয় খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ কর্মসংস্থানের কৌশলগত খাত হিসাবে বিবেচনা করার সময় এসেছে। প্রিয় উপস্থিতি, আমাদের অভিজ্ঞতা বলে কৃষি ও প্রাণী সম্পদ খাতের বিভিন্ন সরকারি উদ্যোগ থাকলেও অনেক সময় নীতিগত সমন্বয়ের অভাবে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। উৎপাদন এক মন্ত্রণালয়ের বিষয়, বাজার আরেকটি প্রতিষ্ঠানের, খাদ্য নিরাপত্তা অন্য প্রতিষ্ঠানের এবং ভোক্তা অধিকার আরেকটি সংস্থার অধীনে। ফলে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের মধ্যে সমন্বয়ের ঘাটতি তৈরি হয়। আমরা সরকারের কাছে প্রস্তাব করছি প্রধানমন্ত্রীর কার্যালয় বা সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের নেতৃত্ব একটি জাতীয় পোল্ট্রি কোঅর্ডিনেশন কাউন্সিল বা বাংলাদেশ জাতীয় পোল্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হোক, যেখানে সরকার, বেসরকারি খাত, গবেষণা প্রতিষ্ঠান এবং খামারি সংগঠনের প্রতিনিধিরা একসঙ্গে কাজ করবেন এবং এর মাধ্যমে নীতিগত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ এখন মধ্যমায়ের দেশ থেকে উন্নত অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে। এই যাত্রার উৎপাদনশীল কৃষি ও কৃষিভিত্তিক শিল্পী আরো শক্তিশালী করতে হবে। আমরা বিশ্বাস করি পোল্ট্রি শিল্পকে কৃষিভিত্তিক শিল্পের মর্যাদা দিয়ে দীর্ঘমেয়াদী নীতিগত সহায়তা প্রদান করা উচিত। জাতীয় বাজেটে কৃষি, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষাকে যে গুরুত্ব দেওয়া হয়েছে তার বাস্তব সুফল পোল্ট্রি খাতেও প্রতিফলিত হওয়া প্রয়োজন। বাজেটের প্রত্যক্ষ সফলতা তখনই আসবে যখন বরাদ্দ কার্যকরভাবে বাস্তবায়িত হবে এবং উৎপাদন পর্যায়ে পর্যন্ত পৌঁছাবে। আমরা দাবি জানাই কৃষি মতন ছোট ও মাঝারি খামারি বিদ্যুৎ বিলে শুধুমাত্র ট্রেড লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, প্রাণী সম্পদ অধিদপ্তরের নিবন্ধন এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ ফর্ম এর মাধ্যমে ওনাদের রিবেটটা ওনাদের যে প্রাপ্ত রিবেট ওনারা যেন পেয়ে যায়। কারণ সাধারণ খামারিদের পক্ষে অন্য ডকুমেন্ট জোগাড় করা কোনোভাবেই সম্ভব না। রিবেটের পাশাপাশি আমরা স্বল্প সুদে ঋণ এর ব্যবস্থা করার দাবি জানিয়েছি ব্যাংকারদের এবং কৃষি বীমা। আপনারা জানেন প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বছর বিভিন্ন প্রকারের কৃষিরা, ধরেন বন্যার কারণে আমাদের মাছের খামার যারা আছে ওনাদের যে স্টকটা থাকে ওনারা কিন্তু বন্যার সাথে ঝরে ঝরে চলে যায়। এখানে আসলে কোটি কোটি টাকার স্টক ওনারা লস করে, যেটা নির্ধারণ করা খুবই ডিফিকাল্ট। আমাদের দাবি থাকবে বাংলাদেশের সকল পর্যায়ে মাছ, মুরগি, গবাদি পশু খামারিরা যারা আছেন ওনাদেরকে কৃষি বীমার আওতায় আনা। এর পাশাপাশি খামারি সেবা কেন্দ্র, আমরা মনে করি সরকারি ও বেসরকারি অংশীদারদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে উপজেলা ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র, পরীক্ষাগার, রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং আধুনিক সাপ্লাই চেইন গড়ে তোলা গেলে শিল্পটি আরো শক্তিশালী হবে। আপনারা সবাই জানেন এবার বাজেট বাস্তবায়ন হয়েছে জুন জুলাই মাসে। আমরা বাজেটে এনবিআর এর সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, তথ্য পরামর্শ করেছি। তার মধ্যে আমাদের মূল বক্তব্য ছিল উৎপাদন খরচ কিভাবে কমানো যায়। আপনারা অনেকেই জানেন একজনের খামার পরিচালনা করার জন্য প্রায় 70 থেকে 80% খরচ ওনাদের ফিডিং এ যায়। ওনারা মাছ, মুরগি, গবাদি পশু যেটা উৎপাদন করেন না কেন ওটার ফিড খরচে প্রায় 70 থেকে 80% খরচ যায়। আমরা এবার দাবি করেছি আমাদের যে ফিডের উৎপাদন খরচটা কমানো সরকারের সর্বপ্রথম উদ্যোগ হওয়া উচিত। আপনারা একটু লক্ষ্য করবেন, ফিড আমরা কিন্তু আমদানিকৃত কাঁচামালের উপর নির্ভর করি। দেশ হিসেবে, জাতি হিসেবে আমরা আমাদের ফিড উৎপাদনের জন্য আমদানিকৃত কাঁচামালের উপর নির্ভরশীল। এই কাঁচামাল যখন আমরা আমদানি করে আনি
এখানে আমাদের প্রায় 5% এআইটি, বিভিন্ন প্রকারের মালের উপর 5% এআইটি দিতে হয়, যেটা কিন্তু বছর শেষে সমন্বয় করা অত্যন্ত কঠিন। বিদায় বিভিন্ন মিল উৎপাদনকারী প্রতিষ্ঠানরা এটা আমাদের খরচ হিসাবে গণ্য করে। কিন্তু আপনার দুঃখের সাথে বলতে চাই, আশেপাশের দেশ, আমি যদি থাইল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, মালয়েশিয়ার উদাহরণ নিই, ওনাদের আমদানিকৃত কাঁচামালের উপর কোনো প্রকারের এআইটি নেই, শূন্য। কেন আমাদের দেশে সর্বোচ্চ এই অঞ্চলে, কেন আমাদের দেশে আমরা 5% এআইটি দিয়ে থাকি? এই বিষয়ে আমরা এনপিআর এ যৌক্তিক দাবি তুলে উঠেছে, দিয়েছি, এবং ওনারা এই বছর 5% থেকে 4% নামিয়ে এনেছে। কিন্তু আমাদের দাবি থাকবে আমদানিকৃত কাঁচামালের উপর 0% এআইটি যেন নির্ধারণ করা হয়, যেন আমরা উৎপাদন খরচটা, ফিডের উৎপাদন খরচটা কমিয়ে আনতে পারি এবং খামারিরাও যেন কিছু লাভ করতে পারে। সম্মানিত গণমাধ্যম কর্তৃবৃন্দ, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন সব সময় দায়িত্বশীল অংশীদার হিসেবে সরকারের সঙ্গে কাজ করতে চায়। আমরা কোনো সংঘাত চাই না, আমরা চাই সংলাপ, সমন্বয় এবং তথ্য ভিত্তিক নীতি প্রণয়ন। আমরা বিশ্বাস করি সরকারের ভিশন, বেসরকারি খাতের বিনিয়োগ, গবেষণা প্রতিষ্ঠানের জ্ঞান এবং খামারিদের অভিজ্ঞতা ও পরিশ্রম, এই 5টি শক্তিকে একত্রিত করা গেলে বাংলাদেশ শুধু নিজের চাহিদা পূরণ করবে না, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকার, শিল্প উদ্যোক্তা, দেশের লক্ষ খামারি, সাপ্লাই চেইন স্টেকহোল্ডার, ফিড মিল ও হ্যাচারি প্রতিষ্ঠান, গবেষক এবং গণমাধ্যম একসঙ্গে কাজ করলে বাংলাদেশ পোল্ট্রি শিল্প আগামী 1 দশকে দেশের অন্যতম সফল ও টেকসই শিল্পে পরিণত হবে, যেখানে লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান যেমন সৃষ্টি হবে, তেমনি বছর বছর ডিম, মুরগির ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে মিল রেখে উৎপাদনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। তথ্যভিত্তিক বক্তব্য প্রদানের জন্য সামান্য একটা প্রশ্ন ছিল, সেটা হলো যদি আপনারা কয়েকটা বক্তব্য করে প্রশ্ন আপনাদের এটা তো করার শেষ, আপনাদের সংবাদগুলো শেষ আপনাদের জবাবদারি করার শেষ। আচ্ছা, এখন তো আমাদের একটা প্রশ্ন হচ্ছে, আপনারা যেটা লিখছেন ডিজিটাল ডাটাবেস এর দাবিতে, যেটা ডিজিটাল ডাটাবেস আপনারা চাচ্ছেন, এটা তৈরি যদি এটা কার্যকর হয় তাহলে ভোক্তারা কি উপকার হবে, সরকারের কি লাভ? কিন্তু ভোক্তা পর্যায়ে 11 টাকা, এই বৈষম্যটা, এখানে কিন্তু বিভিন্ন প্রকারের মধ্যস্থতা বন্দীরা থাকে। আমরা একটা মডেল নিয়ে কাজ করছি, ফার্মার্স কোঅপারেটিভ মডেল, যেখানে একটা উদাহরণস্বরূপ যদি একটু বলি, ধরেন একটা উপজেলা, আপনার বাড়ি, আপনার গ্রামের বাড়ি যেখানে আছে, ওই উপজেলাতে ধরেন 100 জন খামারি আছে। ওই 100 জন খামারি যদি নিজেরা সমন্বয় করে, নিজেদের উদ্যোগে, নিজেদের খরচে, ওনাদের যে উপজেলাতে যে স্থানীয় বাজারটা আছে, নিজেদের উদ্যোগে যদি একটা সেলস সেন্টার তৈরি করতে পারে নিজেদের খরচে, তাহলে কিন্তু এই মধ্যস্থতা যারা আছে ওনাদেরকে বাইপাস করে অনেকটুকু ওনাদের পণ্যটা বিক্রি করতে পারে। আমরা এই মডেলটা নিয়ে কাজ করছি, সরকার প্রতিনিধি আমাদের প্রান্তিক খামারিদের সাথেও কাজ করছি। এটা একটা বড় পরিকল্পনা এবং এর মধ্যে অনেক স্টেক হোল্ডার আছে যাদেরকে বঞ্চিত করা হবে। তো আমরা এই বিষয় নিয়ে মোটামুটি আমাদের প্রচারের মাধ্যমে আমাদের স্থানীয় যে সকল প্রতিনিধিরা আছে ওনাদেরকে জানিয়ে দিয়েছি এই মডেলটা নিয়ে কাজ করা হবে এবং খুব শীঘ্রই আমরা এটা বাস্তবায়নের পর্যায়ে যেতে চেষ্টা করছি। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এখন দক্ষিণাঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম সহ উপকূলীয় এলাকাগুলোতে অতিবৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে খামারগুলোর অবস্থা কি? আপনাদের কাছে ডাটাবেজ আছে কিনা? একটু যদি পরিস্থিতিটা ডাটাবেজটা যদি চালু হয় সরকার কি লাভবান হবে? আর যারা আমরা আপনার উত্তরটা নিয়েছি, কাছে নিয়ে যান। আমরা ডিজিটাল ডাটাবেসের কথাটা কেন বলছি? আমরা কিন্তু সবাই, আপনারা যারা সাংবাদিক আছেন, আমরা যারা বিভিন্ন সময় পরীক্ষা দিই বা প্রাণী সম্পদ অধিদপ্তর যে তথ্যগুলা দেন, আপনি যদি এটাকে ক্রস চেক করেন দেখতে পাবেন যে বাস্তবতার সাথে আর তথ্যের সাথে একটা গরমিল। এবং আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে তথ্য,
সেখানে অলমোস্ট এখন পর্যন্ত 6 কোটি ডিম উৎপাদন। আমাকে যদি বলে, আমরা যদি প্রান্তিক খামার সম্পর্কে, এটা হচ্ছে ওপিনিয়ন, নট একেবারে সেকেন্ডারি বা প্রাইমারি ডাটা সোর্স থেকে বলছি, 4 কোটির 4.5 কোটি ডিম উৎপাদন। ইম্পর্টেন্টলি কথা হচ্ছে ডিজিটাল ডাটাবেসটা হচ্ছে রিয়েল টাইমে দেখা যায় আজকে কোন নির্দিষ্ট উপজেলায় কতগুলো ডিম উৎপাদন হয়েছে, কারণ প্রত্যেকেই তার এই ডাটাবেসের ভিতরে তারা থাকবে, তাদের প্রত্যেকের নিজস্ব আইডি থাকবে, অথেন্টিকেটেড আইডি, তাদের ডকুমেন্ট দিয়ে ওটাতে ঢুকবে, তারা তাদের আজকে কয়টা ডিম খেয়েছে ডিম শেষে কিন্তু মানে লগ দিবে, ডাটা ইনপুট দিবে। যে ডাটা ইনপুট দিবে উনি ডাটাকে আর ম্যানিপুলেট করতে পারবেন না, উনি এডিট করতে পারবেন। আজকে কয়টা ডিম দিল সারা দেশে, আজকে কতগুলো মুরগি বিক্রি হলো, কত কেজি ওজন, এটা হচ্ছে আজকের চাহিদাটা আমি বুঝতে পারবো। বর্তমানে বসে হিস্ট্রিক্যাল ডাটাকে অ্যানালাইসিস করে গত 1 বছর, তার আগের বছর এবং গ্রোথটা কি, তার জন্য সরকার কিন্তু প্ল্যান করতে পারবে, আমাদের খামারিরাও প্ল্যান করতে পারবে যে আমি কি অতিরিক্ত উৎপাদন করবো কিনা, কারণ এটা এমন কিছু না যে গোডাউনে রাখা যাবে, কারণ রিয়েল টাইমে এটাকে শেষ করতে হবে। এটা এই ধরনের ডিজিটাল ডাটাবেস সারা পৃথিবীতে আছে, বাংলাদেশ ছাড়া। এই ডিজিটাল ডাটাবেসটাতে আসতে আপনি বলছেন সরকার কিভাবে উপকৃত হবে। সরকার কখনো ব্যবসা করে না, সরকার ব্যবসা করার জন্য সকল অবকাঠামো থেকে শুরু করে নীতি পলিসি ক্রিয়েট করে, সেই নীতি পলিসিটা হতে হবে ভবিষ্যৎদর্শী। আর আপনি যখন ডাটা থাকবেন আপনার কাছে রিয়েল টাইম ডাটা, আপনি হিস্ট্রিক্যাল ডাটাকে অ্যানালাইসিস করে প্রেডিকশন করতে পারবেন না এবং প্ল্যান করতে পারবেন না। আমাদের এখানে এই জিনিসটা নাই। এখন দেখেন এখানে যে কনফ্লিক্টটা এখন চলে আসতেছে, আমাদের এখানে কিন্তু 2 ধারায় এখন উৎপাদন হচ্ছে। একটা হচ্ছে দেশের মার্জিনাল যে ফার্মার লেভেলে যারা আছে 10,000 থেকে 1,000 পর্যন্ত পোল্ট্রি লেয়ার খামার ডিম উৎপাদন, ধরেন তাদের কিন্তু প্রত্যেকটা ফিড বাচ্চা কিনতে গেলে 4-5 হাত বদল হয়ে কেনার সময় কিন্তু একবার ভ্যালু অ্যাড হচ্ছে অন্যদের, অন্যরা প্রফিট করতেছে, আবার কেবল ওনারা বিক্রি করতেছে, সেটা আবার কয়েক হাত ঘুরে কিন্তু কনজিউমারের কাছে আসছে। আমাদের অভিজ্ঞতা বা আমাদের যে তথ্য আমরা নিজস্ব পোল্ট্রি ইন্ডাস্ট্রি থেকে যেটা অ্যানালাইসিস করছি, একটা ডিম খামারে উৎপাদন হওয়ার পরে নরমালি 4 বার হাত বদল হয়ে ভোক্তার কাছে যায়। সেই ক্ষেত্রে যদি 6 টাকা বিক্রি করে খামারি, 1 টাকা 60 থেকে 1 টাকা 65 পয়সা অ্যাড হয় নরমাল সাপ্লাই চেইনে, নরমাল কন্ডিশনে, উইদাউট এনি ম্যানিপুলেশন, উইদাউট এনি ক্রাইসিস। তা সেখানে কারা এখানে থাকে, তাদের প্রত্যেকেরই পরিবহন খরচ, ডিম ভাঙ্গা, প্রফিট, কর্মচারী খরচ যোগ করতে করতে একটা নরমাল একটা স্ট্যান্ডার্ড, তাহলে 1 টাকা 60 থেকে 1 টাকা 65 পয়সা উঠে আসতেছে। আমাদের সেক্রেটারি সাহেব যে কথাটা বুঝাতে চেয়েছেন যে সমবায় ভিত্তিক উৎপাদন হলে কি হবে, 2টা হাতকে কিন্তু আমি সমাজে কিন্তু অমিট করতে পারি, সেটা কিন্তু ভোক্তার কাছে গিয়ে যোগ হবে। ওই 2টা হাতে যদি 50 পয়সা অ্যাড করতো তার মার্জিনের সাথে, সেক্ষেত্রে খামারি সেখান থেকে 10 পয়সা অতিরিক্ত পাবে, ওইদিকে খামারি একজন কনজিউমার এন্ডে উনি কিন্তু 40 পয়সা রিলিফ পাবে। তাহলে ডিজিটাল ডাটাবেসটা হচ্ছে অনেকগুলো প্যারামিটারকে সেট করা হলো এখানে। ডিজিটাল ডাটাবেস করে লাভ কি, লাভটা হচ্ছে এই কারণে, আমি আগে সরকার কথা যেতে বলছেন, ভোক্তার কথা বলছেন, আমি অংশটাকে বলি। সরকারের লাভ হচ্ছে সরকার আসলে পথ করে দেয়, যেহেতু এটা পুষ্টি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তার সাথে খুবই যুক্ত। এবং আমাদের যে সাইফুল মাসুদ একটা প্রশ্ন করছেন যে আমরা কিন্তু জলবায়ুকে বুঝতে দেরি করে ফেলতেছি, যে জলবায়ুর যে অভিঘাত, যে এল নিনো বা অন্যান্য প্রভাবে কিন্তু আমরা প্রতিদিন কিন্তু কোথাও হুট করে বৃষ্টি হচ্ছে, 100 মিলিমিটার উপরে বৃষ্টি হলে ওটা কিন্তু আমরা বলি বিস্ফোরণ। আজকে দেখেন আমি সম্ভবত চুয়াডাঙ্গার দিকে দেখলাম, কালকে বৃষ্টি হচ্ছে 165 মিলিমিটার। আর চিটাগাং অঞ্চলের ঢল, উত্তর পূর্ব কোণে ঢল এবং উত্তর দিকে ঢল নামতেছে। কিন্তু এই জায়গাটাতে আসলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে, জলবায়ুর যে ক্যারেক্টারটা সরকার আগে বোঝা উচিত, কারণ সরকার জনগণের প্রতিনিধি। জনগণের প্রতিনিধি হলে সরকার আগে জলবায়ুটাকে ভালোভাবে বুঝতে হবে, জলবায়ুর আচরণটাকে ভালোভাবে বুঝতে হবে। আগে 6 ঋতুর দেশ ছিল, 2 মাস পর পর বদলে যায়, এখন দেখা যাচ্ছে 1 সপ্তাহে 3 ঋতু আমরা দেখি, শীত, গ্রীষ্ম, বর্ষা সবকিছু একসাথে। তাহলে এই জায়গাটা কিন্তু এই যে ডিজিটাল ডাটাবেসের মাধ্যমে সরকার বুঝবে। সাইফুল মাসুদ ভাইয়ের বাড়ি আমি যতটুকু জানি নোয়াখালী হাতিয়াতে, যে আমরা 2024 সালে আমরা সেই অঞ্চলে দেখছি যে সমস্ত কিছু ধুয়ে মুছে নিয়ে গেছে, মাছ, মুরগি, গরু, ছাগল, ঘর বাড়ি, আমরা শুধু মানুষের জন্য হাহাকার করছি। কিন্তু তো এই জায়গাতে ডিজিটাল ডাটাবেসের জায়গাতে এই সমস্ত বিষয়গুলো আজকে কি করছে সেটা কিন্তু ওখানে লক হবে। ডিজিটাল ডাটাবেস এই জন্য আমাদের করা উচিত। ধন্যবাদ।